হ্যালো এভরিওয়ান, ক্লাস 7, 8, 9, 10, 11 অ্যান্ড 12 যদি তোমরা এই ক্লাসের স্টুডেন্টস হয়ে থাকো, ইয়েস, আজকের ভিডিও শুধু তোমাদের জন্য। কি আলোচনা আছে? ন্যারেশন চেঞ্জ, এবং শুধুমাত্র যে পার্ট বাই পার্ট এমন নয়, ওয়ান শট, অর্থাৎ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। যারা চাইছো ন্যারেশন চেঞ্জকে পুরোপুরি শিখবে, তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও এবং আজকের ক্লাসটা পুরোটা করে নাও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, লেটস স্টার্ট। চলো, তোমরা প্রথমে হেডিং করে নাও উপরে, ন্যারেশন চেঞ্জ। প্রথমে আমরা পার্ট বাই পার্ট এই ভিডিওকে আলোচনা করব। পার্ট বাই পার্ট কেমন দেখো। প্রথমেই তোমরা 1 নাম্বার দিয়ে দাও, এই যে ন্যারেশন চেঞ্জ, আমরা এর বাংলা মানেটা প্রথমে জেনে নিই একটু। দেখো, ন্যারেশন কথাটির বাংলা মানে উক্তি। লাইনটা বোঝা গেল? তাহলে ন্যারেশন কথাটির বাংলা অর্থ হচ্ছে উক্তি, আর চেঞ্জ কথাটির অর্থ তোমরা অলরেডি জানো, পরিবর্তন। ওকে, তাহলে ন্যারেশন মানে হচ্ছে তোমার উক্তি, আর চেঞ্জ অর্থে পরিবর্তন। তাহলে ন্যারেশন চেঞ্জ কথাটির বাংলা মানে কি দাঁড়ালো? না, উক্তি, পরিবর্তন। আশা করব ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আমরা যে 1 নাম্বার দিয়েছি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ন্যারেশন চেঞ্জ কত প্রকার হয়ে থাকে এবং কি কি হয়ে থাকে। চলো জেনে নিই। প্রথমে একটা পয়েন্ট করে নাও তোমরা, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন, এটা একটা পয়েন্ট করে নিলে। ওকে, এবার আমরা আলোচনা করব যে এই ন্যারেশন চেঞ্জকে আমরা কত প্রকার ভাগে ভাগ করতে পারি। দেখো, এটা মূলত 2 ভাগে ভাগ করতে পারে। কি কি গো? নাম্বার এ লিখবে ডাইরেক্ট, আর নাম্বার বি লিখবে ইনডাইরেক্ট। ওকে, ডাইরেক্টের বাংলা মানেটাও লিখে রাখবে প্রত্যক্ষ, আর ইনডাইরেক্টের বাংলা মানেটা লিখে রাখবে পরোক্ষ। তাহলে ডাইরেক্ট স্পিচকে বাংলায় বলবো প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচকে বাংলায় বলবো আমরা পরোক্ষ উক্তি। তোমাকে আমি দুভাবে কথা বলতে পারি, তাই না? একটা ডাইরেক্টলি তোমাকে বলতে পারি, আবার ইনডাইরেক্টলিও তোমার সঙ্গে কথা বলতে পারি। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের মেন ক্রাইটেরিয়া। তাহলে আশা করব 1 নাম্বার পার্টটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল যে ন্যারেশন চেঞ্জ 2 প্রকার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইন বেঙ্গলি প্রত্যক্ষ, ইনডাইরেক্ট ইন বেঙ্গলি পরোক্ষ। আশা করব খাতায় লেখাও কমপ্লিট, বোঝাও কমপ্লিট। ওকে, এরপর আমরা চলে আসবো 2 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার তোমরা একটা পয়েন্ট করে নাও, প্রোনাউন চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্স। ওকে, তাহলে এইটা আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার একটু বুঝে নি। তাহলে আমি কি লিখলাম গো? প্রোনাউন চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্স, অর্থাৎ প্রোনাউন তোমরা কাকে বলে অলরেডি জানো। প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে, নাউন কথার অর্থ হচ্ছে নাম, অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটি বসাবো তাকে আমরা কি বলে ডাকবো? প্রোনাউন বলে ডাকবো। আর সেন্স ওয়াইজ আমরা কিন্তু চেঞ্জ করব। কিভাবে দেখা যাক, চলো। যদি ধরো তোমার প্রোনাউনটা আই আছে, আই তো চেঞ্জ হবে। ধরো আইটা ডাইরেক্টে রয়েছে, তুমি ইনডাইরেক্টেও কি আই বসাবে? না। ধরুন আমি বললাম, রাম শ্যামকে বলল আমি স্কুল যাব না। রাম শ্যামকে বলল আমি স্কুল যাব না। তাহলে যে আমি ওয়ার্ডটা, আমি মানে কাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই রামকে বোঝানো হচ্ছে। তাহলে ওইখানে রাম লিখতে হবে, বা রাম ছেলে নামে অবশ্যই ছেলে, তাহলে ওখানে হি লিখবো। তাহলে প্রোনাউন চেঞ্জটা এই ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আই থাকলে আমরা কি বসাবো? আইদার হি বসাবো, নতুবা আমরা কি বসাবো? সি বসাবো। ওকে, তারপর ওয়াই ও ইউ। ইউ থাকলে হি বসাতে পারো, সি বসাতে পারো, দে বসাতে পারো। আচ্ছা, তারপর চলে আসছে আমরা মাই। মাই থাকলে হিজ অথবা আমরা হার বসাবো। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আশা করি বুঝতে পারছো। আস যদি থাকে আমরা দেম বসাবো, ঠিক আছে। তারপর চলে এসো মি। মি থাকলে হিম অথবা আমরা হার বসাবো। তাহলে আই থাকলে কি বসাবো? হি অর সি। ইউ থাকলে হি অর সি অর দে। মাই থাকলে হিজ অর হার। আস থাকলে দেম। মি থাকলে হিম অথবা হার। তাহলে
প্রোনাউন চেঞ্জ যে আমরা সেন্স ওয়াইজ পরিবর্তন করছি সেটা কিভাবে, এগুলো একটু মুখস্থ তোমার করে নিতে হবে। তাহলে আশা করব ক্লিয়ার। আরেকটা লিখে রাখবে উই। উই থাকলে আমরা কি বসাবো? দে বসাবো। ওকে, আশা করব লেখা কমপ্লিট, বোঝাও কমপ্লিট। এখন কিন্তু ন্যারেশনটা আমরা শিখিনি, এখন জাস্ট ইন্ট্রোডাকশনটাকে রেডি করছি। সবার লেখা হয়ে গেছে আশা করব। চলো এরপর আমরা পয়েন্ট করে নেব 3 নাম্বার। দেখো দুটো সেকশন হয়ে গেল, এবারে 3 নাম্বার সেকশনে চলে যাব। 3 নাম্বারে তোমরা পয়েন্ট করে নাও টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন চেঞ্জ। টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন চেঞ্জ, এটা বলে পয়েন্ট করে নিলে। এবার আমরা এই পয়েন্টটাকে একটু ইলাবোরেট করব কিভাবে, দেখো ধরো নাও রয়েছে, তাহলে নাও মানে কি গো? এখন। তাহলে নাওটা কিন্তু চেঞ্জ হবে, নাওটা চেঞ্জ হয়ে কি লিখবো আমরা? দেন। হয়েছে। তারপর চলো নেক্সট চলে যাই আমরা ইয়েস্টারডে। কি লিখলাম? ইয়েস্টারডে। ইয়েস্টারডে আমরা কি লিখবো? দ্য প্রিভিয়াস ডে। তারপর লিখে ফেলো টুমরো। টুমরো কি লিখবো? দ্য নেক্সট ডে। তারপর চলে যাও হিয়ার, HERE, আমরা কি লিখে ফেলবো? দেয়ার। ওকে, তারপর লিখে ফেলো এগো, AGO, আমরা চেঞ্জ করে কি লিখবো? বিফোর। তারপর চলে এসো হেন্স, আমরা চেঞ্জ করে কি লিখবো? দেন্স। ঠিক আছে, আচ্ছা। তারপর হয়ে গেল টুডে। টুডেটা চেঞ্জ হয়ে কি হবে? দ্যাট ডে। তারপরে চলো ধরে নাও রয়েছে টু নাইট। টু নাইটটা চেঞ্জ হয়ে কি লিখবো আমরা? দ্যাট নাইট। লাইনটা বুঝতে পারছো? তারপর THUS দাস সো। তাহলে টোটালটা হয়ে গেল টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন চেঞ্জ। চলো একবার ভার্বালি আমরা প্র্যাকটিস করে নেব। নাও, দেন, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, হিয়ার দেয়ার, এগো বিফোর, হেন্স দেন্স, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, দাস সো। ওকে, আরো রয়েছে যদি দামাত থাকে দিস, আমরা কি বসাবো? দ্যাট। ওয়ার্ডে থাকে দিজ, আমরা কি বসাবো? দোজ। তাহলে আশা করব টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন চেঞ্জ এই পয়েন্টটাও আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে ন্যারেশন চেঞ্জ যখন আমরা শিখছি তখন একবার পুরোটা ভালো করে লার্ন করে নি। লেটস স্টার্ট। ন্যারেশন চেঞ্জ, যার বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন। ক্লাসিফিকেশন, আমরা কত প্রকার ভাগ করেছি? 2 প্রকার। বলো, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট কে বাংলায় কি বলছি? প্রত্যক্ষ। ইনডাইরেক্ট কে বাংলায় কি বলছি? পরোক্ষ। প্রোনাউন চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্স, অর্থাৎ সেন্স ওয়াইজ প্রোনাউন চেঞ্জ করব। আই, হি অর শি, ইউ, হি অর সি অর দে, মাই, হিজ অর হার, আস, দেম, মি, হিম অর হার, উই, দে। ওকে, নেক্সট টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন চেঞ্জ। নাও, দেন, yesterday the previous day, tomorrow the next day, here there, ago before, hence thence, today that day, tonight that night, thus so, this that these those। ওকে, তাহলে আশা করব এই পার্টটা ক্লিয়ার। এরপর আমরা একটা নিউ পেজ নিয়ে নেব। চলো নিউ পেজ চলে এসেছে আমাদের। এবার আমরা কি শিখবো? 3টে পয়েন্ট অলরেডি করে দিয়েছি, 4 নাম্বার পয়েন্ট। চলো যেভাবে পয়েন্ট করছিলাম আমরা পয়েন্ট করে নেব। 4 নাম্বার পয়েন্ট লিখবে parts of a direct speech। এটা আমরা একটু পয়েন্ট করে নেব। কি বলে পয়েন্ট করলাম বলো প্লিজ? পার্টস অফ আ ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ একটা ডাইরেক্ট স্পিচে কতগুলো পার্টস থাকে। আমরা একটু স্মার্ট স্টাডির উপর নির্ভর করে 5 লিখে নেব। তাহলে দেয়ার আর 5 পার্টস ইন আ ডাইরেক্ট স্পিচ। ওকে, কি কি রয়েছে চলো একটু মিলিয়ে নিই। নাম্বার এ, নাম্বার এ দিয়ে লিখবো আমরা স্পিকার। নাম্বার বি দিয়ে লিখবো রিপোর্টিং ভার্ব। নাম্বার সি দিয়ে লিখবো আমরা কমা। নাম্বার ডি দিয়ে লিখবে
ইনভার্টেড কমা, নাম্বার ই দিয়ে লিখবো আমরা রিপোর্টেড স্পিচ। তাহলে দেয়ার আর 5 পার্টস ইন আ ডাইরেক্ট স্পিচ: স্পিকার, রিপোর্টিং ভার্ব, কমা, ইনভার্টেড কমা অ্যান্ড রিপোর্টেড স্পিচ। গট ইট? এরপর দেখো, স্পিকার তুমি অলরেডি জানো, যেটা আমার সাবজেক্ট আমার সেটাই স্পিকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার রিপোর্টিং ভার্বটা কি লিখে রাখবো? বক্তা যার সাহায্যে কথা বলে তাকে আমরা কি বলে রাখবো? রিপোর্টিং ভার্ব। কমা তুমি অলরেডি চিনতে জানো, ইনভার্টেড তুমি জানো প্রথমে 66 হয়, তারপর 99 হয়, হয়ে গেল। আর রিপোর্টেড স্পিচ লিখে রাখো যতটুকু অংশ ইনভার্টেড কমা এর মধ্যে থাকে। তাহলে যতটুকু অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেই অংশকে আমরা কি বলে ডাকবো? রিপোর্টেড স্পিচ। এবার তোমাদের প্রশ্ন, স্যার একটা এক্সাম্পল দিলে খুব ভালো হয়, যে কোন অংশটাকে আমরা কি কি বলবো। চলো ওটাও দিয়ে নি, ওটা কেন বাকি থাকবে। চলো, দ্য টিচার সেড, কমা দিলাম, ডাবল কোট শুরু করলাম, দি আর্থ ইজ রাউন্ড। ধরো এইটার থেকে আমরা জাজ করব যে কোনগুলো 5 পার্টস। খুব ভালো করে লার্ন করো। দেখো, প্রথমে আসছি দ্য টিচার, শিক্ষক বলেছিলেন। তাহলে হু সেড, তাহলে এইটা হয়ে গেল আমার কি গো? এটা হয়ে গেল স্পিকার। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা পেয়ে গেছি। তাহলে যে স্পিকার মানে যে সাবজেক্ট তাকে স্পিকার বলবো আমরা। এবারে কি বলেছি? বক্তা যার সাহায্যে কথা বলে, তাহলে আমরা কার সাহায্যে কথা? রিপোর্টিং ভার্ব। এবারে ধরে নাও, ধরো সেড ওয়ার্ডটা নেই, দ্য টিচার দি আর্থ ইজ রাউন্ড, সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো? এই যে সেড আছে এটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার, কমা তো জানো বাবা, তাই না? তাহলে কমা তো অলরেডি জেনে গেছি আমরা। এই যে দেখো, ইনভার্টেড শুরু হয়েছে, ইনভার্টেড ক্লোজ হয়েছে, তাহলে ইনভার্টেড পেয়ে গেছি। এবার কি বলেছে? যতটুকু অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকে সেই ততটুকু অংশকে আমরা কি বলে ডাকবো গো? না রিপোর্টেড স্পিচ। তাহলে এই পুরো অংশটা, দি আর্থ ইজ রাউন্ড, আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ। আই থিঙ্ক পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, পুরো বুঝতে পেরে গেছো যে কোন জায়গাটাকে আমরা কি কি বলে জানবো। তাহলে দিস ইজ দ্য পার্টস অফ আ ডাইরেক্ট স্পিচ। দেয়ার আর 5 পার্টস ইন আ ডাইরেক্ট স্পিচ। আই থিঙ্ক ইউ গট ইট। ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? যদি কেউ না বুঝতে পেরে থাকো একটু আবার দেখে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই অবধি ওকে। চলো আমরা একটু নিউ পেজ নিয়ে নিই। চলো, আমরা অলরেডি কটা পয়েন্ট করে ফেললাম গো? অলরেডি 4টা পয়েন্ট করে ফেলেছি। এরপর আমরা যাব 5 নাম্বার পয়েন্ট। করে নাও একদম। দেখো পুরোপুরি আজকের ক্লাসটা করে নিলে না, দেখো পুরোপুরি তুমি ন্যারেশনটা বুঝে যাবে। তবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটি করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, কারণ এটা তোমাদের চ্যানেল এবং তোমাদের জন্যই ভিডিও করা, তাই না? তাই সাপোর্ট তো করতেই হবে। ওকে, চলো। আর যারা চাইছো একাডেমিতে অনলাইন ক্লাস করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। চলো, 5 নাম্বার আমরা পয়েন্টে করে নেব সেন্টেন্স। ঠিক আছে, তাহলে 5 নাম্বার পয়েন্ট আমরা কি করলাম? সেন্টেন্স অর্থাৎ বাক্য। বাক্য তোমরা জানো সবাই, ঠিক আছে? সেন্টেন্স মানে কি? কতগুলো শব্দ পাশাপাশি বসলেই যে বাক্য এমনটা নয়। বাক্যটা হতে হবে, ঠিক আছে, শব্দগুলো পাশাপাশি বসবে, তার মানে এমনটা নয় যে হাতি আকাশ ওড়ে এটা বাক্য বটে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাহলে বাক্য শব্দগুলো পাশাপাশি বসে মনের ভাবটাকেও প্রকাশ করতে হবে, তবে তো বাক্য হবে। তা সে যাই হোক, তাহলে আমরা অর্থগত দিক থেকে বাক্যকে মূলত 5 ভাগে ভাগ করব। কি কি? খুব মন দিয়ে বুঝে নাও। 1, অ্যাসর্টিভ। নাম্বার বি লিখবে ইন্টারোগেটিভ, স্পেলিং গুলো খুব ভালো করে লার্ন করতে হবে। নাম্বার সি লিখবে ইম্প্যারেটিভ, ইম্প্যারেটিভ। নাম্বার ডি লিখবে গো অপটেটিভ। ওকে, নাম্বার ই লিখবে এক্সক্লেমেটরি,
এক্সক্লেমেটরি। ওকে, তাহলে there are 5 types of sentence. Number 1, assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence. এবার প্রত্যেকটার বাংলা মানে জানতে হবে কি কি। চলো আমরা বাংলা মানেগুলো একটু পড়ে নিই। অ্যাসার্টিভ এর বাংলা মানে নির্দেশক বা বিবৃতিমূলক, যেটা বলবে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক বা প্রশ্নসূচক বা প্রশ্নবোধক, হোয়াটএভার। ইম্পারেটিভ মানে অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক। অপটেটিভ মানে প্রার্থনাবাচক। এক্সক্লেমেটরি মানে বিস্ময়বাচক। ওকে, তাহলে আশা করব এই 5টার বাংলা মানে ক্লিয়ার হয়ে গেছে। এবার ধরো যে বাক্যে কোনো কিছু বিবৃতি করা বোঝাবে, যেমন আমি বলছি এটা একটা টেবিল, আমি স্কুল যাচ্ছি। ক্যাজুয়াল, আমরা ন্যারেশন চেঞ্জ শিখছি। এ ক্যাজুয়াল, উই আর লার্নিং ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমার অ্যাসার্টিভ। তাহলে যে বাক্যে কোনো কিছু বিবৃতি প্রকাশ করা বোঝায় তাকে আমরা নির্দেশক বাক্য বলবো। দেখো, যেমন আমি বললাম উই আর লার্নিং ন্যারেশন চেঞ্জ, তাহলে এটা আমার কি হয়ে গেল? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানেই তো আমি বলেই দিচ্ছি, ব্র্যাকেটে একটা কোশ্চেন মার্ক লিখে নাও, সার্কেল করে দাও, একটা এক্সাম্পল বলে দাও। এক্সাম্পল কি বলবো? হোয়াট ইজ ইয়োর নেম, এই তো হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, এই যে ওয়ার্ডটা লিখেছে না অনুজ্ঞা, একে ভাঙলে 3টে জিনিস পাওয়া যায়, কি কি জানো? বলে দিচ্ছি। একটা পাওয়া যায় রিকোয়েস্ট, তোমরা মানে জানো অনুরোধ করা। একটা পাওয়া যায় অর্ডার, তোমরা এটার মানেও জানো আদেশ করা। একটা পাওয়া যায় অ্যাডভাইস, এটার মানেও জানো উপদেশ করা। তাহলে ধরো প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার, তাহলে এটা কি করলাম? রিকোয়েস্ট করলাম। গেট আউট, অর্ডার করলাম। অ্যাডভাইস, রেসপেক্ট ইওর এল্ডার্স, বড়দেরকে সম্মান করে চলবে, তাহলে এটা আমরা অ্যাডভাইস করলাম। এই 3টের মধ্যে যাই করি না কেন সেটা তোমার কি সেন্টেন্স গো? ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছি। অপটেটিভ, অপটেটিভে দেখো লেখা আছে প্রার্থনা, অর্থাৎ দুটো ওয়ার্ডকে মনে রাখলেই হয়ে যাবে। উইশ, আরেকটা বলে ফেলো প্রে, পি আর এ ওয়াই, ইওয়াই করে দিলে স্বীকার করা হয়ে যাবে। ঠিক আছে, পি আর এ ওয়াই। যেমন সাপোজ তোমাকে আমি হয়তো বললাম মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, তাহলে তোমাকে আমি কি করছি? প্রে করছি, ব্যাপারটা এরকম। এক্সক্লেমেশনে এই যে মার্কটা, এই মার্কটা মনে রাখবে, এটার নাম হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এটা থাকলেই এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন ধরে নাও আমি বলছি ওয়াও, ঠিক আছে, এই যে ওয়াও, ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল বার্ড, এই যে হোয়াট আ বিউটিফুল সিনারি, এইরকম ব্যাপারটা। তাহলে এটা হয়ে গেল আমার এক্সক্লেমেটরি মার্ক। আমরা শুধু আমরা নয়, গোটা পৃথিবীতে যত মানুষ আছি আমরা সবাই এই 5টা সেন্টেন্সের বাইরে কোনো কথা আমরা বলি না। যা কথা তুমি দেখবে সকাল থেকে রাত অবধি তুমি যখন যখন কথা বলো, সেই কথাগুলো কিন্তু একটা মাথায় রাখবে সব সময়। ঠিক আছে, যে তোমার কোনোদিন মানে যত কথা বলছো তুমি, সব কথাগুলো কিন্তু এই 5টার মধ্যেই কিন্তু আওতাভুক্ত। সেটা হতে পারে হয়তো মা আমি আসছি, কি সেন্টেন্স? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি প্রকাশ করলে। ঠিক আছে, আচ্ছা মা ভাত দাও, তাহলে তোমাকে আমি কি করলাম? রিকোয়েস্ট করলাম, তাহলে অবশ্যই ইম্পারেটিভ। এইভাবে কাজগুলো চলবে গোটা দিন, গোটা পৃথিবী যত মানুষজন এই 5টা সেন্টেন্সের বাইরে কথা বলে না। তাহলে আশা করব এই 5 নাম্বার সেকশনটাও তোমরা ইজিলি বুঝতে পেরে গেছো। এই অবধি গেল ন্যারেশন চেঞ্জের একটা ইন্ট্রোডাকশন। এরপর আমরা ন্যারেশন চেঞ্জটা শিখে ফেলবো ভালো করে। আশা করব ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। এবং লং ভিডিও, সো হোয়াট, আমরা শিখবো তো বসবো, গল্প শেষ। ঠিক আছে, চল এটাকে তাহলে ইরেজ করে দিচ্ছি, কেমন? এবার তোমরা 6 নাম্বার দাও। ঠিক আছে, 6 নাম্বার দিয়ে তোমরা ডাইরেক্টলি পয়েন্ট করো অ্যাসার্টিভ সেন্টেন্স। একদম
আর কোনো নিয়ম নেই, এবার শুধু নিয়মগুলো আমরা একটু মতো রিভিশন দেবো, আর আমরা উই উইল এবল টু ক্লিক আওয়ার রেসপেক্টিভ অ্যান্সার। চলো, প্রথমে আমাদেরকে যে কোনো সেন্টেন্স লেখার পর তিনটে পয়েন্ট করতে হবে। তিনটে পয়েন্টের নিয়ম ওয়াইজ আমরা এটা করব। দেখো, 1 নাম্বার পয়েন্ট করে নিই আমরা রিপোর্টিং ভার্ব। 2 নাম্বার পয়েন্ট করে নেবে লিঙ্কার। 3 নাম্বার পয়েন্ট করে নাও রিপোর্টেড স্পিচ। তিনটে পয়েন্ট করা হয়ে গেছে সবার। এরপর দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সে তিনটেতে কি কি বসানো হয়। দেখো, অ্যাসার্টিভ সরি অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বে বসানো হবে সেড থাকলে সেড, সেড টু থাকলে টোল্ড, সেজ টু থাকলে টেলস, আর বাকি যা থাকবে সেগুলোই বসাবে। লিঙ্কার অলওয়েজ টিএইচ এটি দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচে বসবে সাবজেক্ট প্লাস এভি প্লাস আদার ওয়ার্ডস। তোমার প্রশ্ন, স্যার এভি মানে কি? এভি মানে তো অক্সিলিয়ারি ভার্ব। যেমন ধরো বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। মডেলস কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো হয়ে গেল মডেলস। তাহলে আশা করব অক্সিলিয়ারি ভার্বটা তোমরা জানো। তাহলে দেখো, তিনটে সূত্র যদি মুখস্থ করতে পেরে যাও, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো ন্যারেশন দেখ তুমি পারবে। এক্সাম্পল চাই, একদম বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। চলো এক্সাম্পলটা দেখে নি। দা, যে এক্সাম্পলটা দিলাম সেটা লিখি। টিচার সেড the earth is round। ঠিক আছে, প্রথমে তোমার দায়িত্ব হচ্ছে এই রিপোর্টেড স্পিচটাকে ভালো করে পড়া। দেখো, দি আর্থ ইজ রাউন্ড মানে কি? পৃথিবী গোলাকার। তাহলে শেষে কোশ্চেন মার্ক আছে না, তাহলে ইন্টারোগেটিভ নয়। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস কিছু বোঝাচ্ছে না, তাহলে ইম্পারেটিভ নয়। উইস, প্রে বোঝাচ্ছে না, তাহলে অপটেটিভও নয়। এক্সক্লামেশন মার্ক আছে না, তাহলে এক্সক্লামেটরি নয়। তাহলে এটা কি সেন্টেন্স গো? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ যখন বুঝে গেলাম, তখন আমি অ্যাসার্টিভের নিয়ম কাজে লাগাবো। তাহলে প্রথমেই ন্যারেশন চেঞ্জটা হড়বড়াবে না, প্রথমে আগে দেখবে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে। চলো, তাহলে অ্যান্সার আমরা কি লিখবো? দ্য টিচার সেড। কারণ সেড থাকলে আমি কি বলেছি? সেডই বসালাম। লিঙ্কার কি বলেছে গো? দ্যাট। তাহলে দ্যাট বসিয়ে দিলাম। এবার সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, আদার ওয়ার্ডস। কিন্তু 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 দেখো, পৃথিবী গোলাকার এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, বা যেটাকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। তার জন্য এটা অবভিয়াসলি কোনো চেঞ্জ করতে হবে না, যেমন আছে লিখে দাও। অর্থাৎ দি আর্থ ইজ রাউন্ড, হয়ে গেল, সিম্পল ব্যাপার। এবার ধরো দ্য টিচার সেড, ধরো এটা লেখা নেই, টিচার সেডের পরে লেখা আছে, ধরে নাও আই অ্যাম টিচিং। শিক্ষক বলেছিল আমি শেখাচ্ছি। দেখো আই আছে, আই থাকলে প্রোনাউনের চেঞ্জটা দেখো। আই থাকলে কি বলেছি? হি। হি এর পরে কি বলেছে? অক্সিলারি ভার্ব। অর্থাৎ সেটটা কোন টেন্সে আছে? পাস্ট। তাহলে অ্যাম আছে, কি লিখবো? ওয়াজ। তারপর যা আছে লিখে দাও, টিচিং, হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আশা করব বুঝতে পেরে গেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে আমরা করছি। ঠিক আছে, দ্য টিচার সেড দি আর্থ ইজ রাউন্ড, দ্য টিচার সেড দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, যা ছিল তাই, কোনো চেঞ্জ করলাম না। কেন? যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে আশা করব অ্যাসার্টিভ সেন্টেন্স পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গেল। প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, চাপ নিও না, ওটা একটা শর্টস বানিয়ে দেবো। প্র্যাকটিস সেট তোমরা গ্রামার বই আছে, ওখান থেকে পেয়ে যাবে। চলো নতুন পেজ নিয়ে নিলাম।
7 নাম্বার দিয়ে দাও ইন্টারোগেটিভ, সাইডে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবারে দেখবো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবাচক, যেখানে কোশ্চেন মার্ক থাকবে, সেক্ষেত্রে তুমি ন্যারেশনটা কিভাবে করবে। রীতিমতো 3টে পয়েন্ট করে ফেলো। ঠিক আছে, 1 নাম্বার কি বলেছি, রিপোর্টিং ভার্ব। 2 নাম্বার কি বলেছি, লিঙ্কার। 3 নাম্বার কি বলেছি, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বে সবসময় কি বসাবে গো, এএসকে প্লাস এস অর এডি। প্রেজেন্ট টেন্স হলে আস্কস, পাস্ট টেন্স হলে ইডি যোগ করে দেবো। ওকে। লিঙ্কার সবসময় ইফ বা ওয়েদার, তো ইফটাই ভালো হবে, আইএফ, তাই তো। রিপোর্টেড স্পিচে সবসময় আমরা কি বসাবো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, আদার ওয়ার্ডস। এই 3টে রুল জেনে গেলে আর তোমার খুব একটা প্রবলেম হচ্ছে না। চলো এক্সাম্পলটা দিয়ে নি। ধরো মাই ফ্রেন্ড সেড কমা ডাবল কোট আর ইউ ওকে। দেখো, আমার বন্ধু বলেছিল তুমি কি ভালো আছো, তাহলে সাবজেক্ট যেমন লেখা আছে লিখে ফেলো, মাই ফ্রেন্ড সেড। সেডটা আমার কি, অবভিয়াসলি রিপোর্টিং ভার্ব। আমি কি বলেছি বসাতে গো, আস্ক, তাহলে এ এস কে। এবারে সেডটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, তাহলে নিশ্চয়ই আমি এস যোগ করব না ইডি যোগ করব, তাহলে কি করব, আস্কড। লিঙ্কার কি বলেছি, ইফ বা ওয়েদার, ইফ লেখো। আচ্ছা, সাবজেক্ট মাই ফ্রেন্ড আমাকে বলেছিল তুই ভালো আছিস, তাহলে কে ভালো আছে, আমি, তাহলে ইউটা কি হয়ে গেল গো, আই। আর কি হবে, ওয়াজ। আর ওকে যেমন আছে ওকে, শেষে কিন্তু ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক হবে না। তাহলে মাই ফ্রেন্ড আস্কড ইফ আই ওয়াজ ওকে। তাই ইন্টারোগেটিভটা আশা করি বুঝতে পারলাম। কিন্তু ইন্টারোগেটিভের আরেকটা নিয়ম আছে, কি সেই নিয়ম জানতে হবে। যদি ইন্টারোগেটিভটা ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডস কোনগুলো, হু, হুইচ, হোয়াট, ওয়েন, হুজ, হুম, হাউ, ঠিক আছে, এই যেগুলো এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডস। যদি রিপোর্টেড স্পিচটা ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভে, তখন কিন্তু নিয়মটা বদলে যাবে। কোন নিয়মটা বদলাবে দেখে নিচ্ছি। দেখো, রিপোর্টিং ভার্বের নিয়ম বদলাবে না, অর্থাৎ যেমন ছিল আস্ক তেমনই থাকবে, শুধু লিঙ্কারটা ইফ বা ওয়েদার এটা বসবে না। তাহলে এটা চেঞ্জ হয়ে কি বসবে গো, এটা চেঞ্জ হয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। রিপোর্টের সূত্রটা কি হবে বলে দিচ্ছি, ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। দেখো, অবজেক্ট, অবজেক্ট লেখো না, সাবজেক্টে লেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এটা প্রথমে জোরটা বসাবে, তারপর সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বসাবে। যেমন একটা এক্সাম্পল দিতে হবে, চলো এক্সাম্পল দিয়ে নি। তাহলে আমি বললাম দ্য ম্যান সেড, কমা ডাবল কোট দিলাম, হাউ আর ইউ। লোকটি বলল কেমন আছো তুমি, তাহলে দ্য ম্যান, দ্য ম্যানই বসে গেল। সেড থাকলে কি বলেছি, আস্কড, হয়ে গেল। এখানে কিন্তু ইফ বসাবো না, কেন বসাবো না, হাউটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে, তাই আমরা কি বসাবো, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বলেছে, তাহলে হাউটাই বসিয়ে দিলাম। সাবজেক্ট কি আছে, ইউ মানে আই, তারপর ওয়াজ, শেষে কিন্তু ফুল স্টপ। দ্য ম্যান আস্কড হাউ আই ওয়াজ। তাহলে এটা গেল ইন্টারোগেটিভের প্লেন, যেটা বি ভার্ব দিয়ে হচ্ছে, আর এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড। নিয়ম শুধু পার্থক্য, ইন্টারোগেটিভ হলে ইফ বা ওয়েদার, এখানে কিন্তু ইফ বা ওয়েদার বসবে না, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কিন্তু কপি হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও ক্লিয়ার, দুটো সেন্টেন্স হয়ে গেল, আর 3টে রয়েছে। চলো, তাহলে আশা করবো ব্যাপারটা ভালো লাগছে, ঠিক আছে। চলো এরপর আমরা পরের সেন্ট চলে যাব, হেডিং করে নাও ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে তোমরা জানো অলরেডি, আইদার রিকোয়েস্ট অর অর্ডার অর অ্যাডভাইস, 3টের মধ্যে যে কোনো একটা বোঝালেই সেটা তোমার কাছে ইম্পারেটিভ। কিভাবে হচ্ছে চলো, রীতিমতো আমরা 3টে পয়েন্ট করে নেব। বলো, 1 রিপোর্টিং ভার্ব, 2 বলো লিঙ্কার,
তিন বলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে দেখো তিনটে জায়গা আমরা করে নিলাম। রিপোর্টিং ভার্ব কোনটা? না, রিপোর্টিং ভার্ব হচ্ছে রিকোয়েস্ট বা অর্ডার অর অ্যাডভাইস। ঠিক আছে, লিঙ্কার টু প্লাস V1, যেটাকে আমরা গ্রামারে ইনফিনিটিভ বলি। রিপোর্টেড স্পিচে কি বসাবো? ওই টু প্লাস V1 এর পর শুধুমাত্র আমি লিখে রাখছি আদার ওয়ার্ডস। এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হবে। দেখো, দ্য মাস্টার said to his servant, কমা দিলাম, ডাবল কোট শুরু করেছি, গেট আউট। তাহলে দ্য মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট গেট আউট। তাহলে গেট আউট যখন বলেছে, তাহলে এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করো যে অর্ডার করেছে, তাহলে অর্ডার যখনই করলো তাহলে এটা আমার কি সেন্টেন্স হয়ে গেল? ইম্পারেটিভ। চলো তাহলে আমি অ্যান্সার করব দ্য মাস্টার সেড টু। তাহলে সেড টু যায় কি বসবে? রিকোয়েস্ট, অর্ডার না অ্যাডভাইস? এটা কি বটে? অবশ্যই অর্ডার। তাহলে কি লিখবো আমরা? অর্ডার্ড হিজ সার্ভেন্ট। হয়ে গেল। এরপর দেখো টু প্লাস V1, তাহলে টু, টু লিখে দিয়েছি। V1 দেখো লেখা আছে গেট, বুঝতে পারলাম। আদারওয়ার্ডস কি আছে? আউট। হয়ে গেল, একদম ইজি, অত চাপ নেই। ঠিক আছে, শুধু বুঝতে হবে এটা রিকোয়েস্ট, অর্ডার না অ্যাডভাইস। ঠিক আছে, এবারে আরেকটা তুমি প্র্যাকটিস করতে পারো। ধর আমি বললাম দ্য পুলিশ সেড টু মি, কমা দিলাম, ডাবল কোট শুরু করো, শুট হিম। দ্য পুলিশ সেড টু মি শুট হিম। তাহলে কি লিখবো? দ্য পুলিশ সেড টু, কি লিখবো? অর্ডার্ড মি টু শুট হিম। কমপ্লিট হয়ে গেল, কারণ টু এর পরে V1 দিতে হবে, তাহলে ইম্পারেটিভ হয়ে গেল। এবার ইম্পারেটিভ সেন্টেন্সেরও আরেকটা পার্ট রয়েছে। কি পার্ট? যদি এই ইম্পারেটিভটার রিপোর্টেড স্পিচটা যদি লেট দিয়ে শুরু হয়, তখন কিন্তু নিয়ম বদলে যাবে। কি নিয়ম বদলে যাবে? পুরোটাই বদলে যাবে। যেমন এক নম্বরে আমরা কি বলে পাঠ করেছি? রিপোর্টিং ভার্ব, ওটা হয়ে যাবে প্রপোজ বা সাজেস্ট। দু নম্বরে কি বলে পয়েন্ট করেছিলাম? লিঙ্কার, ওটা তো জানো তোমরা, দ্যাট বসবে। তিন নাম্বার রিপোর্টেড স্পিচ, ওখানে যেমন ছিল সাবজেক্ট প্লাস বসবে শুড। শুডটা কার পরিবর্তে বসবে গো? লেটের পরিবর্তে শুড বসবে। ঠিক আছে, বাস, তারপরে যা আছে বসিয়ে দেবে আদার ওয়ার্ডস। তাহলে দেখো, ইম্পারেটিভ যদি প্লেন হয় তাহলে এই নিয়মটা প্রযোজ্য, আর যদি ইম্পারেটিভ রিপোর্টেড স্পিচটা যদি লেট দিয়ে শুরু হয় তখন কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। তাহলে এই নিয়মটা প্রযোজ্যের ক্ষেত্রে এক্সাম্পলটা কি হবে? চলো দেখে নি একবার। দেখো, এক্সাম্পলটা হচ্ছে, ধরো মাই ফাদার সেড, কমা ডাবল কোট, লেট আস কমপ্লিট দিস। আমার বাবা আমাকে বললো চলো এটা কমপ্লিট করা যাক। তাহলে দেখো রিপোর্টেড স্পিচ তো এটা কি দিয়ে শুরু হয়েছে গো? লেট দিয়ে, কিন্তু এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। যাই হোক, তাহলে কি লিখবো? মাই ফাদার সেড, রিপোর্টিং ভার্ব আমি কি বলেছি? প্রপোজ বা সাজেস্ট, যে কোনো একটা বসাও। ধরো তুমি প্রপোজ বসাচ্ছ, PROPOSED, কেন ডি যোগ হলো? এটা পাস্ট টেন্স বলে ডি যোগ হলো। লিঙ্কার আমি কি বলেছি বসবে? দ্যাট, কারণ লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে দ্যাট আমি বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে গো? সাবজেক্ট, এখানে আস রয়েছে, তাহলে সাবজেক্ট কি বসাবো আমি? উই। আর লেটের পরিবর্তে আমি কি বসাতে বলেছি? শুড, তাহলে SHOULD। তারপর যা আছে লিখো, কি আছে? কমপ্লিট। আর দিস থাকলে তোমরা জানো কি বসে? দ্যাট। ওই টাইম এন্ড প্লেস এক্সপ্রেশনে লিখানো আছে। বাস, ইম্পারেটিভের দুটো নিয়ম মনে রাখলেই কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভও শেষ। যারা বুঝতে পারোনি আরেকবার রিস্টার্ট করে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো
পয়েন্ট করে নাও অপটেটিভ। এটা খুব একটা দায়ী না, তবুও তুমি দেখে রাখবে অপটেটিভের ভেতরে কিন্তু কি রয়েছে, উইস বা প্রে। ঠিক আছে, রীতিমতো আমরা 3টে পয়েন্ট করে নেব। রিপোর্টিং ভার্ব, 2 নম্বর বলো লিঙ্কার, 3 বলো রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্বে আমরা কি বসাবো, অবশ্যই ওপরে লিখলাম আইদার উইস না হলে প্রে। লিঙ্কার সব সময়ের জন্য এখানে দ্যাট বসবে। আর রিপোর্টেড স্পিচ তোমরা জানো অলরেডি, সাবজেক্ট তো বসছেই, অক্সিলারি বসছে ভার্ব প্লাস আদার ওয়ার্ডসও বসছে। নিয়মটা ক্লিয়ার? চলো এক্সাম্পল ফটাফট দিয়ে দিই, তোমরাই করে নাও। চলো, মাই মাদার said to me, কমা ডাবল কোট দাও, মে গড ব্লেস ইউ। তাহলে মা আমাকে বললো মে গড ব্লেস ইউ, ভগবান তোর মঙ্গল করুক। ভালো জিনিস, মঙ্গলই করা বটে, তাই তো। তাহলে মাই মাদার, তাহলে কি লিখবো, মাই মাদার সেড টু কি বলছি, আইদার উইশ বা প্রে। চলো উইশড বসাও, হলো, বেশ। চলো তারপর কি আছে, মিও বসিয়ে দাও। লিঙ্কার কি বলেছি, দ্যাটটাও বসিয়ে দিলে। এবারে সাবজেক্ট কোনটা আছে গো, গড, হলো। মেয়েটা কি হয়ে যাবে, মাইট, অক্সিলারি ভার্ব এখনই বললাম তোমাকে, মাইট। তারপর কি বলছে, ব্লেস মি। এবার দুবার মি দেখো ভাল লাগছে, এই মিটা কেটে দাও। তাই মাই মাদার উইশ দ্যাট গড মাইট ব্লেস মি, হয়ে গেল। এটা অপটেটিভ। অপটেটিভের আর কোনোই পার্ট নেই, একটাই পার্ট, শুধু উইশ বা প্রে, লিঙ্কার বসবে দ্যাট, আর রিপোর্টেড স্পিচটা সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। আর এটা তো জানো তোমরা, প্রেজেন্ট টেন্স ক্যান থাকলে পাস্ট টেন্সে কি হবে, কুড। শ্যাল থাকলে শুড হবে না, শ্যাল থাকলেও কিন্তু উড। উইল থাকলে কি হবে, উড। আর মে থাকলে কি হবে, মাইট। আর এমইউএসটি মাস্ট থাকলে কোনো চেঞ্জ করবে না, মাস্টই থাকবে। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করব ব্যাপারটা জলের মতো পরিষ্কার। আর একটা সেন্টেন্স ফাইনাল। অনেকক্ষণ ধরে দেখছো, সবাইকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। ঠিক আছে, দেখো তুমি শেষে ন্যারেশনটা শেষ হয়ে যাবে, গ্রামার বই ঝেড়ে বার করো, আরামে অনুশীলনটা বার এক্সারসাইজটা আর সব সলভ করে দেখে নাও। আটকালে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবে, চাপ নিও না, সাবস্ক্রাইবটা করতে হবে। চলো, এরপর আমরা পয়েন্ট করে নিলাম এক্সক্লেমেটরি, সিম্বলটা জানা আছে, এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, চলো রীতিমতো আমরা আগে 3টে পয়েন্ট করে নিই। রিপোর্টিং ভার্ব বলে ফেলো, লিঙ্কার বলে ফেলো, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা বলে দিচ্ছি, exclaimed with joy, grief, wonder। খুব যদি তুমি আনন্দ প্রকাশ করো তাহলে exclaimed with joy, দুঃখ পাও exclaimed with grief, অবাক হও exclaimed with wonder। প্রবলেম হলো কোনো? তাহলে এটা কিন্তু কমন হয়ে গেল, এক্সক্লেমড উইথটা, আনন্দ পেলে জয়, দুঃখ পেলে গ্রিফ, অবাক হলে ওয়ান্ডার। কমপ্লিট। চল, লিঙ্কার একদম আমাদের রেডি করাই আছে, দ্যাট, এটা চেঞ্জ নেই। রিপোর্টেড স্পিচটা একদম সহজ, এস প্লাস এভি প্লাস আদার ওয়ার্ডস, এই সেম থাকে, চেঞ্জ হয় না খুব একটা। চলো এক্সাম্পলটা দেখে নি। 1 নম্বর দিয়ে দাও, দ্য ম্যান, ম্যান না বয় লেখো, দ্য বয় সেড, কমা ডাবল কোট, হুররে আই হ্যাভ পাসড দি এক্সাম। ছেলেটি বলল হুররে, আমি এক্সাম ক্র্যাক করে গেছি, পাস করে গেছি। তাহলে দেখো হুররে মানে এটা কি, অবভিয়াসলি এক্সক্লেমেটরি। চলো, দ্য বয়, কমনটাকে লিখে নাও, কি লিখবে, এক্সক্লেমড উইথ। আমাকে বলো হুররে,
আনন্দ করছি, দুঃখ করছি, অবাক হচ্ছি। আনন্দ করছি তাহলে কি লিখবো? সরি, জয় হয়ে গেল। তারপর কি লিখবো? লিঙ্কার দ্যাট। হুররেটা লিখবো না। কেন লিখবো না? হুররের বদলে আমি অলরেডি দিয়ে দিয়েছি গো জয়, তাহলে হুররে কেটে গেল। দ্যাট। আই প্রোনাউন চেঞ্জ করে দাও। হি। হ্যাভ আছে পাস্ট টেন্স, তাহলে কি হবে? হ্যাড। যা আছে লিখো, পাস্ট দি এক্সাম ফুল স্টপ রেডি। একদম কথা দিলাম, এই যে আজকের ভিডিওটার ক্লাস তো তুমি করে নিলে, তুমি দেখো বাজি ধরে বলতে পারি পরীক্ষা, যে কোনো পরীক্ষা, ইউ উইল এবল টু ক্লিক ইউর রেসপেক্টিভ অ্যান্সার্স হোয়াট এভার দ্য কোয়েশ্চেন মে বি, দ্যাট ডাজ নট ফ্যাক্টর এট অল। কোনো প্রবলেম হবে না, কথা দিলাম। একদম 100% অথেন্টিক ওয়েতে তোমাকে ন্যারেশন চেঞ্জটা শিখিয়ে দিলাম। হ্যাঁ, প্র্যাকটিস করাইনি, কিন্তু আমি শেখালাম। প্র্যাকটিসটা করতে হবে। আমরা খুব শীঘ্র একটা শর্টস ভিডিও বানিয়ে প্র্যাকটিস সেটটা তোমাকে দিয়ে দেব, ঠিক আছে? তুমি ওখান থেকে সবগুলো প্র্যাকটিস করে নিও। এক দুটো এক্সেপশন হবে, সেটা কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানিও। এইরকম আরো ভিডিও চাইলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? মাধ্যমিকের ব্যাচ অলরেডি স্টার্টেড, হায়ার সেকেন্ডারি ব্যাচ অলরেডি স্টার্টেড, ক্লাস চলছে। যারা চাইছো অনলাইন ক্লাস করবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে? স্টে কানেক্টেড উইথ আস। টাটা।